দৈনন্দিন জীবনের সংবাদ আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন সকালে পত্রিকা কিংবা টিভি নিউজ ছাড়া আমাদের দিন শুরু হয় না অনেকেরই। কিন্তু এই সংবাদ আমরা যাদের মাধ্যমে পাই, সাংবাদিক, সেই সাংবাদিকদের জীবনটি কেমন এবং সাংবাদিকদের মন, তাদের স্বাস্থ্য এবং সেই স্বাস্থ্যের যত্ন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, সাংবাদিকের মন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অবশ্যই একজন সাংবাদিক। তিনি হচ্ছেন শোভন আরেফ, ডিবিসি নিউজের সাথে আছেন নির্বাহী প্রযোজক হিসেবে। আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে বিষয়টি বললেন সাংবাদিকের মন, সাংবাদিকের মনের খোঁজ তো কেউ নেয় না, সাংবাদিকের খবরটাই সবাই দেখে থাকে, সেই খবরের পেছনে সাংবাদিকদের কাজ। সাংবাদিকের খবরটাই মানুষ নেয়, মনের খবর কেউ নেয় না। মনের খবর কেউ নেয়। ধন্যবাদ, আপনারা মনের খবর নেওয়ার জন্য ডেকেছেন। একদমই। এবং আমরা চাই যে সাংবাদিকরা যে ধরনের মানসিক জার্নির ভেতর দিয়ে যান, অ্যাকচুয়ালি সেটাকে আমরা একটু ফোকাস করতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা জানি যে সাংবাদিক এই প্রফেশনটি ভীষণ মানসিক চাপপূর্ণ একটি প্রফেশন। এখানে যেমন মানে তথ্যের যে অনেক বেশি আসে, তথ্যের প্রাচুর্য, সেটিকে গুছিয়ে নিয়ে আসা, তথ্য সংগ্রহ করার একটা যুদ্ধ থাকে। কি তথ্য সংগ্রহ করতে যাব সেটি নিয়েও আরেক ধরনের ব্রেইনস্টর্মিং। একই সঙ্গে আরেকটি থাকে যে সময়ের যে একটা ব্যাপার, সময়টা কতটুকু এই প্রফেশনের জন্য দেওয়া হবে সেটির আসলে কোনো লিমিট নেই। কাজের শুরু আছে, শেষ নেই, এরকম ধরনের অনেকের শিফটিং এর কাজ থাকে। এরকম অনেক ধরনের চাপ আসলে আছে সাংবাদিকতা এই প্রফেশনটির সাথে। শুরুতেই জানতে চাই যে সাংবাদিকের এই যে জীবন, এই জীবনটি কেমন? ধন্যবাদ। আপনি যেটা বললেন যে চাপ থাকে এবং অনেক ধরনের কাজ, মানে চ্যালেঞ্জিং কাজ। আমরা যদি সহজে বলি যে এটা একটা চ্যালেঞ্জিং পেশা, তো যেটা যত চ্যালেঞ্জিং সেটার চাপটাও অনেক বেশি। এবং আমরা চাপ বলেই অভ্যস্ত, হয়তো সাইকোলজির ভাষাটাকে স্ট্রেস বলে। এখন সাংবাদিকের কাজের স্ট্রেস কিংবা যেটাকে স্ট্রেসার বলে আর কি, মানে যেগুলো চাপ তৈরি করে, সেইগুলোরও সংখ্যা অনেক এবং বিভিন্ন এবং বৈচিত্র্যময়। এই জন্যই হয়তো এটি চ্যালেঞ্জিং। একটু আমাদেরকে ক্ষেত্রগুলো যদি বলেন যে কি কি ক্ষেত্র থেকে আসলে এরকম চাপ তৈরি হয়। যেমন ধরুন যে আসলে সংবাদটা খোঁজা, কিছু থাকে একদম সুনির্দিষ্ট, একটা প্রেস কনফারেন্স হচ্ছে কিংবা একটা জায়গায় একটা মানববন্ধন হচ্ছে, সেখানে একজন সাংবাদিক গেলেন টেলিভিশনের কিংবা পত্রিকার, তিনি জানেন যে আসলে কোন বিষয়টা খুঁজে নেবেন, কিন্তু সেখানে দেখা গেল অনেকজন বক্তা অনেকগুলো কথা বললেন, সেখান থেকে সঠিক কথা কোনটি আসলে সংবাদ হবে, খবর হবে, নিউজ হবে, কোনটির প্রতি সাধারণ মানুষের আগ্রহ আছে, সেটি খুঁজে বের করা এক ধরনের মানসিক চাপ। সেই চাপ নিয়ে তাকে যেতে হয়, সেই চ্যালেঞ্জটা তাকে নিতে হয়। এখন টেলিভিশন, খবরের মাঝে খবর বের করা, টেলিভিশনে আপনি বললেন যে সময়টা অনেক লাগে, এই সময় অনেক লাগার মধ্যে আবার খুব সীমিত সময়, মানে যত দ্রুত সংবাদটি ধরাতে হবে টেলিভিশনে কিংবা এখন পত্রিকাতে অনলাইন তৈরি হয়েছে, সেখানে সবার আগে ব্রেক করতে হবে। এই যে একটা প্রতিযোগিতা, সময়ের সাথে দৌড়ানো, সেটি এক ধরনের চাপ। আসা যাওয়া, রাস্তাঘাটের এক ধরনের চাপ। এটি আমি বললাম যে একটা খুব কন্ট্রোল সিচুয়েশন। কিন্তু সাংবাদিকতার তো আসলে কোনো ঠিক ঠিকানা নেই, অনেক ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। যেমন সাম্প্রতিক সময় আমরা দেখেছি জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান গেল, কিংবা এর আগেও এরকম বিভিন্ন রকম আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাংবাদিকদের অনেক একদম গভীরে যেতে হয়, গহীনে যেতে হয়, যে যত ভেতরের খবর বের করে আনতে পারবে। আমরা রানা প্লাজার সময় দেখেছি, আমরা শাহবাগের আন্দোলনের সময় দেখেছি। তো সাংবাদিকদের এই চাপগুলো নিতে হয়, এই চাপগুলো নেওয়ার সাথে সাথে ঝুঁকিও নিতে হয়। এখন মজার বিষয় হচ্ছে সাংবাদিকের ঝুঁকি, যেটা সব অন্য সকলের কাছে একটা চ্যালেঞ্জিং পেশা, এই ঝুঁকিটি মাঠ পর্যায়ে যিনি সাংবাদিক, তিনি রিপোর্টার হতে পারেন, তিনি ক্যামেরা পার্সন হতে পারেন, তিনি স্টিল ক্যামেরা পার্সন হতে পারেন, পত্রিকার রিপোর্টার হতে পারেন, রেডিও সাংবাদিক হতে পারেন, তাকে আসলে জীবনের ঝুঁকি নিতে হয়। খুব কম পেশাই আছে একদম মাঠ পর্যায়ে কাজ করলে জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। এই ঝুঁকিটি তিনি নেবেন জেনেই আসলে এই পেশায় আসেন। এই সাম্প্রতিক সময়ে অভ্যুত্থানেও তো সাংবাদিকদেরকে প্রাণ দিতে হয়েছে, সুতরাং সেই ঝুঁকি নিয়ে কাজ করাটা এক ধরনের চাপ।
সুতরাং সেই চাপটি সামলেই সাংবাদিককে কাজ করতে হয় এবং সঠিক তথ্যটি দিতে হয় এবং সঠিক তথ্য দেওয়ারও একটি বড় চাপ থাকে, বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ারও একটি বড় চাপ থাকে, সেই চাপটিও সামলাতে হয়। বস্তুনিষ্ঠ তথ্য দেওয়া এবং সঠিক তথ্য দেওয়া। এখানে আরেকটি প্রশ্ন যেমন আমার মনে চলে আসলো যে এই যে তথ্যের প্রাচুর্য চলে আসে তখন সেটা কেমন হয়? সাংবাদিক হিসেবে যেমন সব তথ্য দেওয়াও যাবে না, এরকম একটা ব্যাপার থাকে। বস্তুনিষ্ঠতার জায়গায় কিছু ব্যাপার থাকে যে এই তথ্যটি আসলেই বস্তুনিষ্ঠ আমি জানি, কিন্তু আসলে এই তথ্যটি আমি এখন প্রকাশ করতে পারবো না। এই বিষয়টি আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করে। একটি সংবাদ মাধ্যমের হাউসের এডিটোরিয়াল কিংবা তাদের যে সম্পাদকীয় নীতিমালা আছে সেটির উপর নির্ভর করে। অনেক হাউস হয়তো মুক্তিযুদ্ধের সপক্ষে সবসময় তারা তাদের সংবাদ প্রচার করবেন, কিংবা দেশের ক্ষতি হয় যত গোপন তথ্যই হোক, যত এক্সক্লুসিভ হোক, সেটি তারা প্রকাশ করবেন না। এরকম অনেক ধরনের সম্পাদকীয় নীতিমালা থাকে। এখন আমরা টেলিভিশনে যাদেরকে দেখি, আমরা রিপোর্টারকে দেখি, তাদেরকে আমরা সাংবাদিক বলি। আমরা ক্যামেরা পার্সন ধরে নেই যে রিপোর্টারকে যখন দেখা যাচ্ছে একজন ক্যামেরা পার্সন আছেন, তাকে সাংবাদিক ধরি। যিনি সংবাদটি পাঠ করছেন তাকে সাংবাদিক ধরছি, কিন্তু এর পেছনে একটা অনেক বড় টিম ওয়ার্ক আছে এবং সকলেই সংবাদ মাধ্যমের মানুষ, সকলেই আসলে সাংবাদিকতা পেশার সাথে একরকম জড়িত। যিনি নিউজ এডিট করছেন তাকেও অনেক তথ্যের মধ্যে সঠিক তথ্যটি বেছে নিতে হয়। যিনি প্রোডাকশনে কাজ করছেন, যেমন আমাদের এই অনুষ্ঠানের পেছনে যিনি প্রযোজক হিসেবে কাজ করছেন, তাকেও অনেক কিছুর মধ্যে থেকে সঠিক জিনিসটি বেছে নিতে হয়, সঠিক সময় সঠিক জিনিসটি ধরাতে হয়। যিনি ভিডিও এডিট করছেন, নিউজ এডিট করছেন, একদম উঁচু লেভেলে যিনি আছেন, তাকেও তো অনেক চাপ সামলাতে হয়। আপনি যে কথা বলছিলেন, বস্তুনিষ্ঠতা, সম্পাদকীয় নীতিমালা, সময় উপযোগী, আবার দর্শকের কাছে দ্রুত পৌঁছানো, দর্শকের মন বুঝে চলা, পাঠকের মন বুঝে চলা, সেই সাথে অনেক চাপ তো রয়েছে। আমরা তো রাজনৈতিক চাপের কথা অস্বীকার করতে পারি না, আমরা তো বাণিজ্যিক চাপের কথা অস্বীকার করতে পারি না। মানে এগুলো তো আসলে কোন সংবাদটি আমি প্রচার করব, কখন প্রচার করব, কিভাবে প্রচার করব, আরো আকর্ষণীয়ভাবে কিভাবে প্রচার করব, এই চাপগুলো সামলে কাজ করতে হয়। এগুলো তখন আর চাপ থাকে না, মানে চ্যালেঞ্জ বলে ধরে নেই আমরা, তখন হয়তো কাজ করতে সুবিধা হয়। কিন্তু এগুলো আসলে এক ধরনের চাপ, এক ধরনের স্ট্রেস তৈরি করে। তো এই যে স্ট্রেস, এবং আরেকটা জিনিস আপনি আনলেন, আমি এখানে একটু অ্যাড্রেস করি যে দর্শকের মন বুঝে, তো সেখানটিতেও আসলে মানে এই সাইকোলজিটা কিভাবে আপনারা কাজে লাগান, যে দর্শকরা কি নেবে কি নেবে না। আর তার সাথে আরেকটু যদি ইলাবোরেট করে আমি বলে রাখি যে ধরুন খুব চ্যালেঞ্জিং কোনো একটি জায়গায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া হয়েছে, সেইখানটিতে সংগ্রহের সময় হচ্ছে যে কিছু মানুষকে তো ডিল করতে হয়, সেই মানুষগুলোর সাইকোলজিটা তখন আপনারা কিভাবে দেখেন? সেই মানুষগুলো সাইকোলজি তো নিশ্চয়ই বুঝতে হয়, একরকম জাজমেন্ট থাকে। কোনো এক্সাম্পল দিয়ে যদি নিজস্ব অভিজ্ঞতা থেকে, সেটা আমাদের দর্শকরা শুনতে পছন্দ করবেন। ধরুন যে পিলখানা হত্যাকাণ্ডের সময় আমি তখন রিপোর্টিং করতাম। আমি তখন সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাটি যখন ঘটেছে সেদিন সকাল থেকে সারা রাত, পরের দিন সকাল পর্যন্ত বিডিআর, তখন বিডিআর ছিল 4 নাম্বার গেট, যেটা জেগাতলার ওখানেই ছিলাম। এবং ওখানে আমরা, ওই যে আপনি বললেন দর্শক কোনটি পছন্দ করবেন, কিছু জিনিস থাকে পপুলিস্ট ডিসিশন। তখন শুরুর দিকে সাধারণ মানুষ কিন্তু বিডিআরদের পক্ষে ছিলেন, কারণ তারা এক ধরনের চিরকুট পাঠাচ্ছিলেন, সেই চিরকুটে লেখা ছিল তাদের কিছু দাবি দেওয়া। তখনও যে ভেতরে একটা বড় নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে, এতজন সেনা সদস্য, সেনা অফিসারকে মারা হয়েছে জানা যায়নি, কিন্তু এতে জানা গেছে অনেক পরে। তো তখন সাংবাদিকের কাজ কি ছিল? সাংবাদিকের কাজ ছিল যে তথ্যটা তারা পাচ্ছেন সেই তথ্যটা তারা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, টেলিভিশনে জানাচ্ছেন। আবার সেই জানানোটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আমার মনে আছে যে আমরা দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ করে গুলির আওয়াজ হলো, সাথে সাথে সবাই বসে পড়লো। আমরা এই সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের খবরগুলো দেখতে যেয়ে দেখি যে বিবিসি, সিএনএন, আল জাজিরার রিপোর্টার কথা বলতে বলতে হয়তো কোথাও বিস্ফোরণের আওয়াজ হলো, তারা মাথা নিচু করলেন। লাইভ নিউজে আমরা যেগুলো দেখি, তখনও বিষয়গুলো তেমনই ঘটেছিল। আবার ঠিক এর মধ্যে থেকেই আসলে আবার খবর আসতে শুরু করলো যে না, আসলে বিডিআর যারা বলছেন তারা বিদ্রোহ করেছেন, তাদের শুধু দাবি দেওয়া না, এখানে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তখন সাংবাদিককে কিংবা সম্পাদককে সিদ্ধান্ত নিতে হবে যে মানে পপুলিস্ট ডিসিশন, মানে পপুলিস্ট যে বিষয়টি, সাধারণ মানুষ যেটা জানতে চাচ্ছে, যেটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, সেটিকে জানানো, আসলে যে ঘটনাটা ঘটেছে নিশ্চিত নয় কিন্তু বোঝা যাচ্ছে এখানে একটা কিছু ঘটেছে, সেই দিকে
ফোকাস করা। সুতরাং এই যে চটজলদি ডিসিশন নিতে পারা, একদম সময়ের সিদ্ধান্ত সময় নিতে পারা, এটিও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, এবং আমি মনে করি এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনটি খবর কোনটি খবর না, এটি বুঝতে পারা যেরকম একটি বড় বিষয়। ভালো সাংবাদিকের এটি একটি পরিচয়। একজন বড় ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যেরকম রোগীর চোখ দেখে, মুখ দেখে, পালস দেখে অনেক সময় বুঝে ফেলেন যে রোগটি এই, অভিজ্ঞতার ভিত্তিতে। একজন সাংবাদিককেও সেরকম অনেক কিছুর মধ্যে, অনেক তথ্যের ভেতরে কোনটি ভুল, কোনটি সঠিক, আর এখন তো আছে ফেক নিউজের একটি সেই সবকিছু আসলে ভীষণ চাপমূলক। এই চাপের ইম্প্যাক্টটা কি সেটা আমরা জানবো। একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে শোভন আরিফের সাথে, যিনি একজন নির্বাহী প্রযোজক, ডিবিসি নিউজের সাথে আছেন। আজকের বিষয় সাংবাদিকের মন। শোভন, যেখানটায় ছিলাম যে ভীষণ চ্যালেঞ্জ নিতে হয়, জীবনের ঝুঁকি থেকে শুরু করে অসংখ্য রকমের চ্যালেঞ্জ, যেটাকে আপনি স্ট্রেসর বলেছেন। সাংবাদিকতা এই প্রফেশনের সাথে অসংখ্য স্ট্রেসর আছে, যেটা স্ট্রেস তৈরি করে। এই যে স্ট্রেস তৈরি হচ্ছে, এর প্রভাবটা একজন সাংবাদিক হিসেবে বা একজন মানুষ হিসেবে সেই মানুষটির উপরে কি রকম ভাবে পড়ে? ধন্যবাদ আবারও। এই স্ট্রেস, সেটির প্রভাব অনেক রকম হয়। শারীরিক প্রভাব হয়, মানসিক প্রভাব হয়, আবার সেটির প্রভাব হিসেবে ফ্রাস্ট্রেশনও আসে। সেটিও আরেকটি মানসিক এক ধরনের স্টেট। অনেকে বলেন যে সাংবাদিকতার পেশাটি এক ধরনের থ্যাঙ্কলেস জব। মানে আপনি ভালো সংবাদ দিচ্ছেন, সঠিক সংবাদ দিচ্ছেন, কেউ আপনাকে ডেকে বলবেন না ধন্যবাদ, আপনি একজন উপস্থাপক, আপনি ভালোভাবে উপস্থাপনা করছেন, বলবে হ্যাঁ ভালো, কিন্তু আপনি ভুল করুন, সাথে সাথে দেখবেন যে সেটির কত ধরনের প্রভাব তৈরি হয়। সুতরাং ভুল করা যাবে না, এটি মাথায় নিয়েও কাজ করতে হয়। আর আপনি যেটি বললেন যে কি ধরনের প্রভাব, আমি শুরুতে স্ট্রেস কিংবা ঝুঁকির কথাগুলো বলেছি, এটি দায়িত্বের কথাও রয়েছে। মানে সবসময় আমরা মুখে বলি দায়িত্বশীল সাংবাদিকতা আমাদের, আমরা আশা করি পাঠক দর্শক মনে করি যে সঠিক খবরটা আসবে, ভেতরের খবরটা আসবে, কোনো রকম চাপ মুক্ত খবর আসবে। আমরা বিশ্বাস করতে চাই যে এটা সঠিক, কিন্তু আবার বিশ্বাস করিও না। মানে আমি দর্শক কিংবা পাঠকের কথা বলছি। এই দায়িত্বের জায়গাটি আসলে অন্য পেশাজীবী যারা রয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে এক ধরনের জাতীয় দায়িত্ব। কেন? ধরুন যে নিয়ে একজন ব্যাংকে কাজ করছেন, আমি আগেই বলেছি সবার প্রতি শ্রদ্ধা রয়েছে। তিনি হয়তো হিসেবে ভুল করলেন, হিসেবে ভুল করে টাকা কিংবা অর্থের একটা গড়মিল হলো। তো সেইটির সমস্যা তার সাথে যে ক্লায়েন্ট তার হচ্ছে, মানে দুই পক্ষের হচ্ছে, ব্যাংকের সাথে ক্লায়েন্টের কিংবা সেই ব্যক্তির সাথে যাকে টাকা দেওয়া হবে তার হচ্ছে। কিন্তু ধরুন একজন সাংবাদিক, ধরুন একটা বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সব সারাক্ষণ লাইভ হচ্ছে, সেখান থেকে 35কে যদি 53 বলে ফেলে, ধরুন যে 35 জন আহত কিংবা নিহত, সেটা কি ভুল করে 53 বলে ফেলো লাইভে, এটির ইম্প্যাক্ট কি হবে? এটির ইম্প্যাক্ট তো জাতীয় ইম্প্যাক্ট। ধরুন সরকার কোনো একটি বিল পাস করতে যাচ্ছে, সেই টাকার অঙ্ক যদি একজন ভুল ক্রমে একজন নিউজ প্রেজেন্টার, যিনি একদম সর্বশেষ মানে লাস্ট এন্ড একটা সাংবাদিকতার সাইকেলে, তিনি ভুল করে ফেললেন, তাহলে তার ইম্প্যাক্টটা কি? ধরুন অনলাইনে একটা ভুল তথ্য চলে গেল, হ্যাঁ কে না লিখে ফেললো ভুল করে, দাড়ি কমাটাই দিক ওদিক হলো, সেটির ইম্প্যাক্ট কিন্তু সর্বব্যাপী, সর্বগ্রাসী। মানে আপনি কতজনকে সরি বলবেন? একজন চিকিৎসক একটা ভুল চিকিৎসা হলো কিংবা একটা ভুল সিদ্ধান্তের জন্য, হ্যাঁ ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে তার একটা বোঝাপড়া হলো, সরি বললো কিংবা সেটির ক্ষতিপূরণ তিনি দিলেন, ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু একজন সাংবাদিকের এই সামান্য ভুল, সেটির ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। এটি সামাজিক একটা ইম্প্যাক্ট হয়, এটা জাতীয় ইম্প্যাক্ট হয়, আন্তর্জাতিক ইম্প্যাক্ট হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন গাজায় কিংবা ধরুন ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, ইরানের সাথে একটা যুদ্ধ অবস্থা, সেখানে যদি একটা ভুল তথ্য দিয়ে ফেলেন, তখন সেটির ইম্প্যাক্ট। আর আপনি যেটি বলছিলেন যে ব্যক্তি জীবনে, হ্যাঁ শুরুতে আপনি বলেছেন যে এই পেশার সময় মানে খুব বেশি লিমিটেড না, 8 ঘন্টা সকলের অফিস টাইম হয়, সাংবাদিক সকালে সময় মতো যেতে হয় তাকে, কিন্তু কখন ফিরবেন? ধরুন যে এমন একটা ঘটনা ঘটলো, আমি আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি, আমি সাংবাদিকতার আমার কিছু সুযোগ সৌভাগ্য হয়েছে যে আমি
কয়েকটি বিষয়ে কাজ করা সুযোগ। আমি রিপোর্টিং করেছি মাঠে। হুম। আমি প্রযোজক হিসেবে কাজ করছি। সেখানেও এক ধরনের চাপ আছে, কিন্তু একজন হুম। প্রযোজককে ডেফিনিটলি। প্রায় দশভুজার মতো অনেকগুলো হাত, অনেকগুলো চোখ নিয়ে কাজ করতে হয় পিসিআর এ। আ আবার একজন প্রেজেন্টেশন যিনি করেন তাকেও অনেক ধরনের কিছু মাথায় রেখে নিজের শারীরিক মানসিক ফিটনেস বজায় রেখে সারাক্ষণ ক্যামেরার সামনে থাকতে হয়। যেমন হেফাজতে ইসলামের একটি ঘটনা আছে, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। আ হুম। সেই ৫ই মে যখন হুম, হুম। হেফাজত শাপলা চত্বরে তারা হুম, এসে বসেছিল। সেদিন আমার সংবাদ পড়া হুম, শুরু হুম, করেছিলাম। আমি তখন আরেকটি টেলিভিশন চ্যানেলে কাজ করি। সকাল ১০টা থেকে হুম, আমার ১২টা পর্যন্ত ২ ঘন্টার ডিউটি ছিল যে আমি শুধু সংবাদ পড়ব। কিন্তু মনে আছে সেদিন আস্তে, আস্তে পরিস্থিতি যত বেলা বাড়তে থাকে, পরিস্থিতি একটু জটিল হতে থাকে, হুম। তারপর সহিংসতায় যায়। তখন টেলিভিশন কর্তৃপক্ষ আ বলেছিল যে আমি জানি সেটা কন্টিনিউ করি। কন্টিনিউ। আরো অন্য অনেকে আমার সহকর্মীরা ছিলেন সংবাদ পাঠক। কিন্তু যেহেতু আমি শুরু থেকে করছি, রিপোর্টারদের সাথে লাইভ করছি, সেটি করতে এমন একটি সময় আসলো ৩টা-৪টার সময় যখন রিপোর্টারদের সাথে আসলে কানেকশনটা হারিয়ে গেল। শুধু ছবি আসছে। এখন আমাকে শুধু ছবি দেখে বর্ণনা করতে হচ্ছে। হুম, এবং হুম, আমার মনে আছে আমি সেদিন সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত ১০টা থেকে একটানা বসে নিউজ পড়েছিলাম। হ্যাঁ। ওকে। সুতরাং এটা একটা শারীরিক বিষয় আছে, একটা মানসিক চাপ নিয়ে পড়তে ফিজিক্যাল। হয়েছে, ফিজিক্যাল, হ্যাঁ, মেন্টাল। এই যে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। একটা হ্যাঁ। বড় ঘটনা ঘটে গেল, তখন দেখা গেল যে এখন তো আসলে শুধু সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে কিংবা বিগ চ্যানেল যেগুলো রয়েছে, তখন তারা সবাই এটা কভার করতে চায় কারণ মানুষ দেখতে চায়। হুম, কিংবা বড় ঘটনা যখন নির্বাচন আসে কিংবা হুম, কোনো একটা বড় দুর্বিপাক হয়, তখন মানুষ হুম, সারা দিন-রাত সেই খবরটাই জানতে চায় এবং হুম, সাংবাদিকদের সেটিই সারাক্ষণ হুম। দেখাতে হয়। আরেকটু যেমন যে এই যে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় কিংবা কোনো না কোনো রাজনৈতিক কিছু না কিছু হচ্ছে। ওই যে শো মাস্ট গো অন রাইট। সেরকমের মতো হচ্ছে যে আম নিউজ প্রেজেন্টার আপনি তো প্রেজেন্টার হিসেবেও আছেন। আম তো সেখানেও কিন্তু আসলে মানে কোনো সুযোগ নেই যে আমার বদলে আরেকজনকে আমি না, এটি সুযোগ করে নেই। দেব সেটারও কোনো এমন সুযোগ অনেক নেই। সময় হয় যে একজন রিপোর্টার একটা জায়গায় গিয়েছে, হুম, ধরুন একটা লঞ্চডুবির ঘটনা ঘটলো। সেটি ধরেন মেঘনাতে একটা লঞ্চডুবির ঘটনা ঘটলো। ঢাকা হুম, থেকে হয়তো চাঁদপুরে তার প্রতিনিধি রয়েছে সেই হুম, সংবাদ মাধ্যমটি। তারপর ঢাকা থেকে কোনো একজন রিপোর্টার ক্যামেরাম্যানকে পাঠানো হলো। হুম, উনি একটা টিম গেল। সেই টিমটা যতক্ষণ সেই লঞ্চটা উদ্ধার না হচ্ছে, তারা হুম, কিন্তু ঘন্টায়, মিনিটে সেই রিপোর্ট দিচ্ছেনই। হুম, কখনো লাইভে দিচ্ছেন, কখনো তারা ছবি তুলে পাঠাচ্ছেন, হুম, কখনো সেই যে যারা নিহত হয়েছেন তাদের আ উম আত্মীয়স্বজনদের আহাজারি নিচ্ছেন। এখানেও অনেক সময় ইয়ে করা হয়, যেটা আপনি বলছিলেন যে মানুষের মন কিভাবে বুঝবে। হুম, তাকে কিন্তু ওই নৈর্ব্যক্তিকভাবে কাজটা করতে হয় যে ভীষণ মর্মান্তিক দুর্ঘটনা দেখছেন, রানা প্লাজার মতো ঘটনা হচ্ছে কিংবা তাজরিন গার্মেন্টস এর মতো ঘটনা হচ্ছে। চোখের সামনে জীবন্ত দগ্ধ মানুষ দেখতে হুম, হচ্ছে। হুম, কিন্তু তাকে কিন্তু তার কাজটা ঠিকই করে যেতে করে হচ্ছে। যেতে ক্রাইম রিপোর্টারদেরকে ক্রাইম সিনে যেতে হয়, বীভৎস দৃশ্য মৃতদেহের দেখতে ছবি হয়। দেখতে হয় কিংবা রাতের বেলা যারা রিপোর্ট করেন তাদের কম বেশি একবার মর্গে যাওয়া কিংবা পুলিশের কোনো একটা ঘটনা ঘটেছে, উদ্ধার হয়েছে কিংবা কোনো হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যাওয়া। এটা একটা রুটিন কাজ। হুম, আ হুম, উম এই আবার সেই দিক থেকে আবার সাংবাদিকদের সুযোগ সুবিধাও রয়েছে। তারা এমন কোনো এক্সক্লুসিভ জায়গায় যাওয়ার সুযোগ পান, হুম। এমন কিছু ও অসাধারণ ঘটনা সাক্ষী হওয়ার সুযোগ পান, যেটি আবার সকলে সকল পেশার লোকের সেটি সম্ভব হয় না। সেটি সম্ভব। কিন্তু সেটি এক ধরনের এইটার পাওনা কিন্তু। সেটা এক ধরনের পাওনা। আমি বুঝলাম। কিন্তু এই যে আপনি বলছিলেন যে, এই যে বিভৎস দৃশ্য দেখতে হচ্ছে, মর্গে ভিজিট করতে হচ্ছে বা মানে এসব জায়গায় যাওয়া বা এই ধরনের দৃশ্যগুলো দেখা তো খুব প্লিজেন্ট কোনো এক্সপেরিয়েন্স না, না? নিশ্চয়ই। সেটার কি ধরনের ইমপ্যাক্ট হয়? এটা এক ধরনের ইমপ্যাক্ট তো হয়। অনেকে হয়তো তাকে আগে একটু মানসিকভাবে প্রস্তুত হতে হয় যে আমি এরকম দেখতে যাবো। আমার নিজের মনে আছে যে আমি হুম, এমন একটা বীভৎস আ শিশুর মৃতদেহ দেখতে হয়েছিল একটি উম আ রিপোর্ট কভার করতে গিয়ে। সেটি হুম, আমাকে অনেকদিন তাড়িয়ে বেরিয়েছে। যে আচ্ছা। এরকম দৃশ্য আমাকে দেখতে হবে। হ্যাঁ, একটা হুম। শিশু মারা গেছে। পুলিশ এসেছে, ক্রাইম সিনে আমাকে যেতে হয়েছে ক্যামেরাম্যান ছবি তুলতে। কিন্তু সেটি কি ঠিক ধরনের মানসিক লক্ষণ আপনার ভিতরে আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, এক ধরনের বীভৎস জিনিস দেখলে অনেক সময় কি হয় যে আপনি মর্গে যদি যান, সেখানে শুধু দৃশ্যগত বিষয় না, একটা গন্ধের বিষয় আছে। এটা অনেক সময় পরবর্তীতে বেশ কিছুদিন সেটি এক ধরনের শারীরিকভাবেও হুম, সেটির হুম। এক ধরনের প্রভাব থাকে। আরেকটি আচ্ছা। বিষয় যেটি হচ্ছে যে আপনি বলছেন যে প্রভাব কত ধরনের, সামাজিক প্রভাবও রয়েছে। সাংবাদিকের তো ছুটি নেই। হুম, মানে ধরুন ঈদের ছুটিতে সবাই ঈদ করছে কিংবা পূজার ছুটিতে হুম, পূজা
তারা অংশগ্রহণ করছে, সাংবাদিকের জন্য সেগুলো খবর। সেগুলো খবর। অন্যদিন অন্য যেগুলো সকলের জন্য ছুটির ঘটনা, সাংবাদিকের জন্য সেটিই খবর। যেমন কোভিডের সময় একটা দীর্ঘ সময় সকলে ঘরে বন্দি, কিন্তু সাংবাদিককে তো সেই ঝুঁকি নিয়ে তাকেই রাস্তায় থাকতে হয়েছে, কারণ সেই খবর তো তাকে দেখাতে Cover হচ্ছে, করতে মানুষ হবে। সেটাই। এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, মানুষ কারফিউ এর মধ্যে ঘরে বন্দি, কিন্তু ঘরে বন্দি থেকে তো মানুষ আরো বেশি জানতে চায় বাইরে কি হলো। তার ঔৎসুক্য বেড়ে যায়, কিউরিওসিটি মানে পূরণ করার জন্য সাংবাদিককেই তখন মাঠে থাকতে হয়। কিংবা রোস্টার ডিউটি থাকে হয়তো সকালে, এটা হয়তো অন্য পেশার ডাক্তারদের থাকে, পুলিশদের থাকে, আরো অনেক পেশার জরুরি সরবরাহ কাজে যারা যুক্ত থাকেন তাদের থাকে অন্যকে সেবা দেওয়ার কাজ। তা এটাও এক ধরনের সেবাই, কিন্তু মানুষ এটাকে সেবা হিসেবে নেয় কিনা আমার জানা নেই। মানুষ এটাকে অনেক সময় এন্টারটেনমেন্ট হিসেবে নেয়, অনেক সময় খুব জরুরি কিছু ইনফরমেশন হিসেবে নেয়, কিন্তু তারপরেও এটা এক ধরনের সেবাই। ডেফিনেটলি এটা সেবা, এবার কে কিভাবে সেই সেবা রিসিভ করছে সেটা তারই উপর। আরেকটা বিরতি নেব, বিরতির পর এসে আমি খুব স্পেসিফিকলি আসলে জানতে চাইবো যে কি ধরনের মানসিক, আপনি চাপের কথা বলেছেন, মানসিকভাবে তার কি প্রভাব আপনি আপনার জীবনে অনুভব করেছেন বা দেখেছেন আপনার চারপাশে। প্রিয় দর্শক, আমরা খুব ইন্টারেস্টিং আলোচনায় আছি, সঙ্গেই থাকবেন আশা করি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে শোভন আরেফের সাথে সাংবাদিকের মন নিয়ে। অনেক রকম চাপের কথা আসলে আমি আপনার কাছ থেকে শুনলাম। এবার আসতে চাই যে একটু কি আমরা সিম্পটম গুলো জানতে পারি যে একজন সাংবাদিক হিসেবে যে এত চাপ আপনি ফেস করেছেন বা মোকাবেলা করেছেন, আপনি মানসিকভাবে কি কি ধরনের লক্ষণ অনুভব করেছেন যেটাকে অ্যাকচুয়ালি চাপের লক্ষণ বলে চাপের কথা বলছি তাই মানে এই না যে চাপগুলো খুব চাপ হয়ে দাঁড়ায়, কারণ এগুলো তো আসলে হাসি মুখেই যারা সাংবাদিকতায় রয়েছেন তারা মেনে নিচ্ছেন। হয়তো শুরুতে এক ধরনের ধারণা নিয়ে আসেন, তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা তৈরি হয়। আবার ধরুন যারা শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে আমরা জেলা পর্যায়ে মফস্বলে যারা প্রতিনিধি রয়েছেন, তাদেরও অনেক ধরনের চ্যালেঞ্জ যে মুখোমুখি হতে হয়। তাদের স্থানীয় পর্যায়ে অনেক রকম সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্যার মুখোমুখি হতে পারে। আপনি যে লক্ষণের কথা বলছেন, যদি মানে সেটা শারীরিকও হতে পারে, মানসিকও হতে পারে। একটা তো খুব বেশি, যত বেশি আপনি স্ট্রেসের মধ্যে থাকবেন, আপনার হয়তো ঘুম কম হবে। আমরা দেখি যে সাংবাদিক মানে সারাক্ষণ চা সিগারেট খাচ্ছে, এটা হয়তো তিনি স্ট্রেস থেকে কাটানোর জন্য, কিন্তু সেটার তো একটা শারীরিক প্রভাব রয়েছে। সময়ের খাবার সময় খাওয়া হয় না অনেকের, কাজের বিরতি সাথে সেই তাল মেলানো হয় না, অনেক সময় সারা রাত ধরে তাকে ডিউটি করতে হয়, যার জন্য এক ধরনের ঘুম কম হওয়ার ফলে যে শারীরিক বিষয় থাকে। আরেকটা যেটা হয়, ফ্রাস্ট্রেশনের বিষয়টাও থাকে। এটি আমার ধারণা কম বেশি সব পেশাতে থাকে। সাংবাদিকদের ফ্রাস্ট্রেশনের বিষয়টি এরকম যে, ধরুন সাংবাদিকের এই পেশার একটা খুব মজার বিষয় যে সে কেমন কাজ করলো তার কাজের ফলাফল সরাসরি পাচ্ছে, এবং এই জাজমেন্টটা করছে সকলে। মানে ধরুন যে একজন ডাক্তার ভালোভাবে একটা অপারেশন সাকসেসফুল করলেন, সেটির ফলাফল তো যারকে অপারেশন করলেন স্পেসিফিক রোগী কিংবা একটা গোষ্ঠীর উপর, একটা ফ্যামিলির উপর। কিন্তু ধরুন আপনি যে সংবাদ পাঠ করছেন কিংবা যে অনুষ্ঠানটি করছেন, টেলিভিশন দেখছেন কারা? সকলে দেখছেন। পত্রিকা পড়তে হলেও একটা মানদণ্ড থাকতে হয় যে তার পত্রিকাটা থাকতে হবে, পড়াশোনা জানতে হবে কমপক্ষে। টেলিভিশনে সবাই দেখছেন। একটা বাসার একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবচেয়ে বয়স্ক ব্যক্তি কিংবা বাসার কাজে যারা সহকারী, সরাসরি বলতে পারে খুব চমৎকার, ব্যাস আপনি তার ভোট পেয়ে গেলেন। আবার একজন বলল না হচ্ছে না, এই যে হচ্ছে না একজন বলল, সেই ব্যক্তি যিনি হন না কেন আপনি তার কাছে ফেল। সুতরাং এই জাজমেন্টটা সরাসরি সাংবাদিক কিংবা এই সংবাদ মাধ্যম কিংবা এই মিডিয়াতে যারা কাজ করছেন, হয়তো অভিনয়ে যারা কাজ করছেন, পারফর্মিং আর্টে, তারা পাচ্ছেন সরাসরি। এই সরাসরি পাওয়াটা অনেক সময় ভালো যেরকম লাগে অনেকের, অনেকে এক ধরনের তার জন্য মানসিক ধাক্কাও হতে পারে। অনেক কষ্ট করে একটা কাজ করলেন, এটা অনেক সময় হয়। আমি চাপের কথা বলছিলাম, হ্যাঁ, দেখা গেল যে একটা খুব খেটে একটা অনুসন্ধানী সাংবাদিক একটা দুর্নীতির খবর প্রকাশ করলেন, সেটি হয়তো আলোর মুখ দেখলো না। এটি কিন্তু একেবারে মানে অস্বাভাবিক না, এরকম হয়। তখন তিনি তো একটা মানসিক ধাক্কার মধ্যে পড়বেন, তিনি ফ্রাস্ট্রেটেড হবেন। আবার এই হতাশাটা অনেক সময় দেখা যায় যে সাংবাদিকতা পেশার
চ্যালেঞ্জের কথা বলছি, বিভিন্ন জায়গায় যাবার, বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার একটা মজা আছে, সেটার কথা বলছি ঠিকই। আবার অনেক সময় যেটি দেখা যায় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে, যে অনেক টেলিভিশন পত্রিকায় সময় মতো হয়তো বেতন হয় না। কারণ কি? কারণ হচ্ছে সংবাদ তো একটি পণ্য দিন শেষে। সেই পণ্যটিকে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করে সেই হাউসটিকে কিংবা সেই মাধ্যমটিকে তো আয় করতে হবে। সে আয়ের জায়গাটি অনেক সময় সীমিত হয়ে পড়ে। তখন কি হয়? তার দিনের পর দিন তাকে সেই একই কাজই করে যেতে হচ্ছে। কাজে কিন্তু কোনো বিরাম নেই। কিন্তু সেটার যদি একটা অর্থনৈতিক আ যে সাপোর্ট সেটি সময় মতো না পান। আমরা সাম্প্রতিক সময়ে অনেক সাংবাদিককে দেখেছি যে হতাশায় হয়তো আত্মহত্যার মতো ঘটনাও আমরা দেখছি। আর এখন যেটি হয়েছে যে মূলধারা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আ সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি এ প্রচারে এত বেশি মানুষ সেখানে আ সাধারণ মানুষ সাধারণত, বিশেষ করে যারা দর্শক, তারা ফেক নিউজ এর প্রতি অনেক বেশি আ আসক্ত হয়ে পড়ছে। কোনটি গুজব, কোনটি গুজব না, এটি মানুষ বুঝতে পারছে না। আমরা সাম্প্রতিক সময়ে এই গুজবের সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা দেখছি যে এটা একটা আসলে বাস্তবতা এখন, হ্যাঁ, এটি যেটা একজন আমরা একজন ফেস মূলধারা করতে হয়েছে। সাংবাদিকের জন্য কিন্তু একটি বড় হতাশার বিষয়। কিরকম? কারণ ধরুন যে একজন সাংবাদিক দেখালেন যে একটি ধরুন একটি দুর্ঘটনা ঘটেছে। মানুষের তো আসলে দুর্ঘটনা, অপরাধ এই ধরনের বিষয়ের প্রতি এক ধরনের মানুষের আকর্ষণ বেশি থাকে। হ্যাঁ? ধরুন মানে অর্থনৈতিক সমিতি কি প্রকাশ করলো কিংবা একনেক সভায় কি প্রকল্প পাস করলো, এটির চেয়ে আজকে একটি দুর্ঘটনায় একটা বাস নদীতে পড়ে গেছে, কতজন মারা গেল এটি জানার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে। এটি স্বাভাবিক একটা সাইকোলজি। এখন আপনার মূলধারা সাংবাদিক সেই মৃতদেহের সঠিক সংখ্যা দিবে কার কাছ থেকে? হয় পুলিশ, না হলে ডাক্তার। তিনি নিজে গুণেও বলবেন না, যে তিনি হয়তো বলবেন আমরা ১০ টি দেহ দেখছি, কিন্তু মারা গেছে ৮ জন। আমরা দেখেছি ১০ টি দেহ হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলেছেন মারা গেছে ৮ জন। কারণ তাকে ক্রস চেক করে জাস্টিফাই করে দিতে হয়। পুলিশ মানে একটা সঠিক সূত্র থেকে জিনিসটা জানাতে হয়। কিন্তু এখন তো আমি যেটি বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে কেউ একজন লাইভে এসে বলে এখানে আসলে ৫০ জন মারা গেছে। হ্যাঁ, তখন সাধারণ মানুষের প্রবণতা কি? সাধারণ মানুষের প্রবণতা হচ্ছে যেটি সংখ্যা অনেক বেশি বেশি দেখে। রগরগে, অনেক সংখ্যায় বেশি, কিংবা যেটি অনেক আকর্ষণীয় তার কাছে, যেটি পপুলিস্ট সেটি কিনা। তখন সেই ব্যক্তির জন্য, সেই মূলধারা সাংবাদিকের জন্য এটা এক ধরনের হতাশার। আচ্ছা। মানে সে সঠিক জিনিসটি দেখিয়েও মানে যে সংবাদ পরিবেশনের মানদণ্ডগুলো মেনে নিয়েও তাকে অনেক সময় পিছিয়ে পড়তে হয়। দেখা যাচ্ছে যে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর অনেক এখন সংবাদ মাধ্যমও তৈরি হয়েছে, যেগুলোর সঠিক কোনো ক্রাইটেরিয়া কিংবা লাইসেন্সিং নেই। সেগুলোর প্রতি মানুষ বেশি ঝুঁকে পড়ছে। তো এই যে হতাশার কথা যদি আমরা ধরি, এই হতাশা হোক বা চাপ হোক, এই চাপ মোকাবেলা বা কোপিং এর জন্য আপনারা কি করেন? কোপিং এর জন্য আমার ধারণা সে আরেকটা কাজে ঝাঁপিয়ে পড়ে। একটা রিপোর্ট তার ভালো হলো না, ক্লিক করলো না, কিংবা একটা নিউজ কিংবা একটা প্রোগ্রাম ক্লিক করলো না, সে তখন পরেরটা আরো ভালোভাবে করার জন্য করে। এক ধরনের উৎসাহ সে কাজের মধ্যে থেকে বের করার চেষ্টা করে। সেটা অবশ্যই সম্ভব যিনি অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক একজন সাংবাদিক আছেন শারীরিক মানসিকভাবে, তার পক্ষেই নিশ্চয়ই এই ধরনের স্বাভাবিক আরেকটা ড্রাইভে চলে যাওয়া, কাজের আনন্দ খুঁজে বের করা, সেটা নিশ্চয়ই সম্ভব। কোন রকম ম্যাল অ্যাডাপটিভ কোপিং সিস্টেম সেরকম কি ম্যাল অ্যাডাপটিভ কোপিং সিস্টেম যদি আপনি বলেন, যেহেতু আপনার এটা এক ধরনের সাইকোলজিক্যাল শো, আমরা অনেক সময় অনেকে আসক্ত হয়ে পড়তে দেখি। হয়তো ধরুন সিগারেট খাওয়া, সেটি এক ধরনের শুরুর দিকে হয়তো নিজের স্ট্রেস থেকে বাঁচার জন্য খেতে খেতে সে যখন সিগারেটের প্রতি আসক্ত হয়ে যায়, ধূমপায়ী হয়ে যায়, এটা তো এক ধরনের খারাপ জায়গা। সেখান থেকে হয়তো অনেক সময় অনেকে, খুব কম সংখ্যক, সেটি বিচ্ছিন্ন ঘটনাও, মাদকের প্রতিও অনেকে আসক্ত হয়ে পড়তে পারে। কিংবা ধরুন সে এতটাই হতাশ হয়ে গেল যে সে পরে আর ভালো কোনো কাজ করার মোটিভেশন সে হয়তো খুঁজে পেল না। তো সেটি তো তার পেশাগত, তার পারিবারিক, তার আর্থসামাজিক বিষয়ের জন্য এক ধরনের খারাপ প্রভাবই বলা যাবে। দেখা গেল যে সে অনেক খেটে একটা রিপোর্ট করলো, যেটি আমি প্রথমে বললাম যে সেই রিপোর্টটি আসলে সে সঠিকভাবে প্রকাশ করতে পারলো না, কিংবা হয়তো সেই রিপোর্টটি হয়তো সবকিছু সে তথ্যপাত্র জোগাড়ই করতে পারলো না, রিপোর্টটি সে প্রকাশ করতে পারলো না, কিংবা কোনো একটা ভুল হলো,
সেই ভুলের জন্য সেই মাসুলটা যদি সে ঠিক মতো মানে মাসুল দিতে হয়, তাহলে সে ওই মোটিভেশনটা পাবে না পরবর্তী কাজের জন্য। আর এটা তো আসলে দৈনন্দিন কাজ, সবার কাজই দৈনন্দিন কাজ, সবাইকেই কাজ করে বেঁচে থাকতে হয়, পরের দিনের জন্য যেতে হয়। তো সেই জায়গা থেকে আসলে মোটিভেশনটা তার কাজের মধ্যে থেকে খুঁজে বের করার চেষ্টা করা হয় মূলত সেটাই চেষ্টা করা হয়। তবে তার মধ্যে থেকে কেউ কিছু না কিছু অস্বাস্থ্যকর হ্যাঁ, অস্বাস্থ্যকর যেরকম ভেতরে রয়েছে, অনেক সময় অনেক চলে সময় যায়। অসততার বিষয়ও ঘটে, এটি অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, সেই অসততার জায়গাটা? কম বেশি ধরুন আমি যদি বলি, এই অনেক পেশাতেই তো বলা হয় যে এই পেশাটিতে যারা আসে তারা দ্রুত অসৎ হয়ে পড়ে। কারণ কেন? ধরুন আপনি আমরা কি একটা বিরতি নিয়ে সেই আমার মনে হয় জায়গাটা বিরতির পরে এই হ্যাঁ, বিষয়টি এই আমরা ব্যাখ্যা করতে সততা পারব। অসততার জায়গাটা নিয়ে কথা বলি এবং সেটার সঙ্গে কিন্তু সত্যিই মানে ম্যালঅ্যাডাপটিভ কোপিং সিস্টেমও একটা কানেকশন আছে সেটার। নিশ্চয়ই। একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি। দেখছেন প্রমিসেস জানতে চাই, ফিরে এসেছি আবার বিরতি নিয়ে। কথা হচ্ছে শোভন আরেফের সাথে সাংবাদিকের মন নিয়ে। কিছু ম্যালঅ্যাডাপটিভ কোপিং সিস্টেম আছে যেখানে হতে পারে কোনো না কোনো নেশার সঙ্গে চলে যাওয়া, সেটা হতাশা থেকে হতে পারে কিংবা প্রচন্ড মানসিক চাপ যে এই প্রফেশনটা ক্যারি করে সেখান থেকে হতে পারে, এবং সেটার সাথে কিন্তু একজন মানুষ যখন আসক্ত হয়ে পড়ে, সেটা যেটাতেই হোক, সেটা সিগারেট থেকে শুরু করে অন্য যে কোনো সাবস্টেন্স হোক, কিংবা শুধু সাবস্টেন্সই না, কিন্তু পর্নোগ্রাফি আছে, আরো নেশা করার আরো অনেক কিছু আছে, শুধু সাবস্টেন্স নিয়েই মানুষ নেশা করে বিষয়টা তা না, আরো অনেক কিছু আছে যেগুলো কোপিং হিসেবে কাজ করতে পারে। সেই জায়গাগুলো যখন চলে আসে একজন ব্যক্তির মাঝে, তখন কিন্তু তার মরালিটি, যেটার মাধ্যমে সে ওই যে সততার জায়গাটি প্র্যাকটিস করে, নৈতিকতা প্র্যাকটিস করে, সেই নৈতিকতার জায়গাটিও অনেক দুর্বল হয়ে যায়। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। এটা হওয়ার একটা মানে সুযোগ আশঙ্কা রয়েছে। যেমন ধরুন যে আসলে আমরা দেখি না যে একজন গবেষক যিনি জীবাণু নিয়ে কিংবা খুবই সংক্রামক কিছু নিয়ে কাজ করেন, তাকে অনেক সতর্ক হয়ে ঢুকতে হয় সেই গবেষণাগারে, কিংবা ডাক্তারকে এক ধরনের তিনি যাতে সংক্রামিত না হতে পারেন সেজন্য তাকে এক ধরনের আমরা দেখি সতর্কতা অবলম্বন করতে হয়, গ্লাভস পরতে হয়, মাস্ক পরতে হয়, অনেক কিছু। পুলিশকে, সাংবাদিককে অনেক বেশি সমাজের অন্ধকার দিকগুলো নিয়ে ডিল করতে হয়। এখন অন্ধকার দিক বলতে অসৎ মানুষকে নিয়ে ডিল করতে হয়, যারা সমাজে ধরুন যে ব্রাত্য, তাদের সাথে কাজ করতে হয়, মাদক নিয়ে কাজ করতে হয়। সুতরাং ওই যে মানে সংক্রমণ হয় কখন, যখন সংক্রামক জিনিস খুব কাছাকাছি থাকে এবং সেই সতর্কতা সেখান থেকে যাতে নিজেকে নিয়ন্ত্রণ কিংবা সংক্রমণ যাতে না হয় সেই ব্যবস্থা যদি না থাকে, সেইটি খুব জরুরি। ডাক্তারদের ক্ষেত্রে, গবেষকদের ক্ষেত্রে খুব সহজ, সে শিল্ড পরতে পারে, সে সেরকম পোশাক পরতে পারে। কিন্তু পুলিশ আর সাংবাদিকের ক্ষেত্রে তাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। যে হ্যাঁ, অনেক সময় অনেক রকম লোভনীয় প্রস্তাব আসে যে একটা কোনো বড় গোপন কোনো অসৎ জিনিস প্রকাশ করার খোঁজ পেল সেই সাংবাদিক কিংবা সেই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে যে লোভ দেখানো হয় না তা না, হুমকি দেওয়া হয় না তা না, তিনি সেটি কিভাবে সামলাবেন, এটি আসলে ব্যক্তি নির্ভরও বটে। শুধু ব্যক্তি নির্ভরও নয়, আবার তাকে তার যে সংবাদ মাধ্যমে তিনি কাজ করেন, পত্রিকা বা টেলিভিশন, কতখানি সাপোর্ট দিবেন সেটিও বটে। সুতরাং এই বিষয়গুলো যখন সবসময় হয় না, কেউ যদি ব্যক্তিগতভাবে একটু দুর্বল হয়ে পড়েন, তখন এই ধরনের অসৎ পথে চলে যেতে পারেন এবং যাওয়ার সুযোগ তার থাকে, মানে অন্য যে কোনো পেশার থেকে তাদের সেই সুযোগটা বেশি থাকে এবং সেটা হয়। এবং আপনি যেটা বলছিলেন যে কোপিং স্ট্র্যাটেজি থেকে তিনি হয়তো অন্য কোনো কিছুতে আসক্তি হয়ে পড়তে পারেন, সেই আসক্তি থেকে কাটানোর জন্য আসলে এক ধরনের সুযোগ থাকা উচিত। আমি যদি খুব সত্যিকার অর্থে সহজভাবে বলি, সেই সুযোগের জন্য যে ধরনের ব্যবস্থা থাকা উচিত, সেটি হয়তো আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোতে, হাউসগুলোতে সেভাবে নেই। যেমন ধরুন যে আমরা দেখি যে এখন যতদিন আধুনিক হচ্ছে, আমরা স্কুল কলেজে একজন করে কাউন্সিলর দেখি অনেক সময়, ভালো স্কুল কলেজ, মানে সেই অর্থে ভালো স্কুল কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে একজন
স্টুডেন্ট কাউন্সিলর থাকে, একজন এডুকেশনাল সাইকোলজিস্ট থাকে, কিংবা অনেক আমরা কর্পোরেট হাউসগুলোতে দেখি যে তাদেরকে এক ধরনের কাউন্সিলিং সেশন করানো হয়, কারণ তাদেরকেও অনেক মানসিক চাপ নিয়ে কাজ করতে হয়। আবার যারা কাউন্সিলিং পেশার সাথে থাকে, আপনি আমার চেয়ে ভালো জানবেন, তাদেরকেও অন্য কারোর সাথে কাউন্সিলিং করতে হয় দীর্ঘদিন ক্লায়েন্ট দেখার ফলে। তিনিও তো আসলে একরকম ভাবে ভারাক্রান্ত। তো একজন সাংবাদিকও তো ভারাক্রান্ত হচ্ছেন, যিনি খুব বেশি আসলে এই ধরনের জিনিসগুলোর মুখোমুখি হচ্ছেন, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, কিংবা অসততা, কিংবা তাকে সেটি কাভার করে এসে তার জন্য কি কাউন্সিলিং এর কোনো সুযোগ আছে আমাদের মিডিয়া হাউসগুলোতে? খুব বেশি নেই, আমার জানা মতে প্রায় নেই। ব্যক্তিগতভাবে তিনি হয়তো কেউ নিজেকে ভালো করার চেষ্টা করেন, হয়তো তিনি একটু ছুটি নিয়ে বেরিয়ে আসেন। আবার ছুটিও সবসময় যে পাওয়া যায় তা নয়। ওই যে সবসময় যে নিজের পরিবারের সময় দেওয়ার সুযোগ হয় সেটিও নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সময় কাটানোর সুযোগে সেটি নয়। সেই জন্যই আসলে এই ধরনের চাপ, এই ধরনের হতাশা, এই ধরনের ফ্যাটিগ জমতে তাকে এক ধরনের শারীরিকভাবে কাবু করে ফেলে। হয়তো কারোর হৃদরোগ হয়, কারোর উচ্চ রক্তচাপ হয়, সেগুলো হয়। আপনি নিশ্চয়ই এগুলো ভালো জানবেন যে এই ধরনের মানসিক পরিস্থিতিতে যারা কাজ করেন। ধরেন এই যে জুলাই আগস্টের এই দীর্ঘ সময় যে সাংবাদিকরা, রিপোর্টাররা, ক্যামেরাম্যানরা মাঠে থাকলেন, এত হত্যা দেখলেন, এত ধ্বংস দেখলেন, এমন কিছু দেখেছেন যেটি হয়তো সবসময় সবকিছু প্রকাশ হয়তো তিনি করতে পারেননি। সেই চাপটি তিনি কোথায় প্রকাশ করবেন? প্রকাশটি যদি না থাকে ব্যক্তিগতভাবে, তাহলে তো সেটি তার মনের উপর চাপ তৈরি করবে। সেই মনের চাপ তো আসলে তার জীবনে, তার কাজেও প্রভাব ফেলবে, তার সেই কাজের গতি তো কমে আসবে। সুতরাং আমার মনে হয় যে এখন সময় এসেছে যে টেলিভিশনগুলো, পত্রিকাগুলোর অনেক বেশি আধুনিক যন্ত্রপাতি নির্ভর হয়ে গেছে। একদম আজকে যদি কোনো নতুন একটি চ্যানেল কিংবা নতুন একটি পত্রিকা আসে, সে পৃথিবীর একদম সর্বশেষ সংস্করণের ক্যামেরাটাই তো কিনবেন, সেই ছাপাখানাটি তো কিনবেন, বিদেশ থেকেই হয়তো কিনে আনলেন। সুতরাং লন্ডন আর ঢাকার মধ্যে ফারাক থাকলো না তাদের টেকনোলজিতে, কিন্তু ফারাক থাকছে কোথায়? আমি প্রায় নিশ্চিত যে বিবিসি, সিএনএন, আমরা যে বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কথা বলি, তাদের সাংবাদিকদের মানসিকভাবে সুস্থ থাকার জন্য, মানে সাইকোলজিক্যাল ওয়েলবিং কে নিশ্চিত করার জন্য অনেক ব্যবস্থা হয়তো নেওয়া হয়। কি করা যেতে পারে? একটু মাঝখানে যোগ করে রাখি যে যেটা বলছেন যে আসলে সংবাদ মাধ্যমগুলো কি আসলে সচেতন কিনা। আমাদের এবারের মানসিক স্বাস্থ্য দিবসেরই কিন্তু প্রতিপাদ্য এটি যে এখনই সময় কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে প্রায়োরিটাইজ করার। আপনার কথা থেকে কিন্তু ওটারই একটা নির্যাস চলে এলো, এবং এটা খুব প্রকাশ্য। আপনি একটি সংবাদ মাধ্যমে কাজ করছেন, ইলেকট্রনিক সংবাদ মাধ্যম, সেখানে আপনি আসলে দেখছেন না যে ওখানে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সেই সুযোগটা হচ্ছে না, কিন্তু সেই সুযোগটা রাখা উচিত। আমি মনে করি কি করা যেতে পারে? কাউন্সেলিং সেশন হতে পারে, যে একজন কাউন্সিলরকে যদি নিয়োগ নাও দেওয়া হয়, সে মাঝে মাঝে এসে কাউন্সেলিং করলো, কিংবা মেডিটেশন কিংবা রিল্যাক্সেশন সেশন গুলো হতে পারে। সেটি প্রতিদিন না হোক, অর্গানাইজেশন থেকেই সেই সুযোগটা, কিংবা যে এখন যোগ ব্যায়াম কি যোগার ব্যবস্থা থাকে, সেরকম কিছু থাকতে পারে। অনেক জায়গায় থাকে যে হয়তো ক্যান্টিন থাকে, খেলার জায়গা থাকে, আড্ডা দেওয়ার জায়গা থাকে, সেখানে এসে মানুষ পারস্পরিক ভাবে নিজেদের এই চাপগুলো কমানোর চেষ্টা করে। কিন্তু সেটিকে আরো অনেক বেশি সাইকোলজিক্যালি যে সায়েন্টিফিক ওয়ে আছে, সেইটিকে আসলে মানে সুনিশ্চিত ভাবে নিশ্চিত করা উচিত, যাতে সেই জায়গাগুলো আসলে সে তার সেই চাপটি কমাতে পারে। তাহলে সে নিজে যেমন ভালো থাকবে, সেটি কিন্তু প্রকারান্তরে সেই হাউসকে, সেই মিডিয়া হাউসকেই সে আরো বেশি দিতে পারবে। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ। আজকে আমরা একদমই শেষ পর্যায়ে এসেছি। আশা করি দর্শকরা আমাদের সাংবাদিকদের মন সম্পর্কে জানতে পেরেছে এবং তাদের জীবন সম্পর্কে। সেটি অনেক বেশি জরুরি ছিল, সাংবাদিকের মন জানা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদেরকে আমাদের সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।